নাটক নতুন বাড়ি, রচনা জয়দীপ চক্রবর্তী। শহরে ভিড় ভাড়াক্কায় আজকাল নতুন যেন প্রায়শ বড় ক্লান্ত লাগে। সারাক্ষণ গাড়ি ঘোড়ার কান ফাটানো আওয়াজ, লোকজন, হইচই, ধুলো, ধোঁয়া। বেশ কিছুদিন ধরেই মফস্বলের দিকে একটা ছোটখাটো বাড়ির খোঁজ করছিলাম। ভেবেছিলাম একেবারে সেটেল করে না গেলেও মাঝে মধ্যে অন্তত কয়েকদিনের জন্য তো একটা প্রায় দূষণমুক্ত আস্তানার বন্দোবস্ত হয়। কিন্তু বাড়ি খুঁজতে গিয়ে দেখলাম কাজটা মোটেই সহজ নয়। প্রথমত, আমি যেমনটা চাইছি তেমন বাড়ি পাওয়া বেশ মুশকিল, আর যদিও বা দু একটা পাওয়া গেল তার দাম আমার আয়ত্তের বাইরে। অবশেষে আমি যখন হাল ছেড়েই দিয়েছি প্রায়, সেই সময় হঠাৎ মুশকিল আসান হয়ে আমার বাড়িতে এসে হাজির হলো আমার বন্ধু সুমিতেশ। সুমিতেশ আমার ছেলেবেলার বন্ধু। আগে ও এ পাড়াতেই থাকতো, আমাদের বাড়ির ৩-৪টা বাড়ির পরে। বছর কয়েক হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে মফস্বলের একটা স্কুলে চাকরি পেয়ে ওদিকেই পাকাপাকি স্থান গেড়েছে। আগে সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতো, এখন ব্যবধান বেড়ে মাসে এক-আধবার। শেষবার বাড়ি এসেছিল যখন, ওকেও শুনিয়েছিলাম আমার বাসনার কথা, আর বলেছিলাম ওদের ওদিকের একটু খোঁজ খবর লাগাতে। সুমিতেশ ঘরে এসে বসতেই পাকড়াও করলাম ওকে। কিরে, বাড়িঘর কিছু দেখলি? দেখলাম, খুব উৎসাহহীন গলায় বলল সুমিতেশ। খোঁজ টোজ পেলে কিছু? তৈরি বাড়ি পাওয়া একটু কঠিন জানিস তো। তাছাড়া তোর আবার সঙ্গে একটু গাছপালা চাই, নির্জনতা চাই। তাহলে কি হবে না বলছিস? জমি কিনতে চাইলে হতে পারে। অত দূরে জমি কিনে বাড়ি করব এ সময় আমার নেই। তাছাড়া ২-১ দিনের জন্য গিয়ে থাকা, তার জন্য তো আমার বাড়িটাই রয়েছে। সুমিতেশ বেশ আন্তরিকভাবে বলল। ধুস, ওসবে হয় না, আমি বললাম। হয় না যখন, তাহলে ঝাউতলার ভুতুড়ে বাড়িটাই কিনে ফেলগে যা। ঝাউতলার ভুতুড়ে বাড়ি মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। আমার বাড়িটা যে অঞ্চলে, তার থেকে ২ কিলোমিটারের মতন এগোলেই ঝাউতলা। এলাকাটা বেশ ফাঁকা ফাঁকা, দেদার গাছপালা, বাগান আগান আছে। একটা মস্ত ঝিল আছে পানায় বোঝা। ওখানেই এক প্রান্তে একটা ২ কামরার একতলা বাড়ি আছে। বাড়ির সামনে কিছুটা ঘাসে ঢাকা উঠোন, পাশে ছোট্ট বাগান। পাঁচিলে ঘেরা বাড়িটা দেখতেও সুন্দর, যেন একটা বন বানল। ফ্যান্টাস্টিক। সুমিতেশের কথা শেষ হবার আগেই বলে উঠি আমি। কিন্তু মুশকিল, বাড়িটার বদনাম আছে। কাজে মালিক বিক্রি করতে চাইলেও বাড়িটা কেনার জন্য কোনো খরিদ্দার পাওয়া যাচ্ছে না। কিরকম বদনাম বাড়িটা? বেশ উৎসাহিত হয়ে জিজ্ঞেস করি আমি। বাড়িটা ভূতুড়ে। মানে বাড়ির সঙ্গে ভূত ফ্রি? ব্যাপারটা কিন্তু অত হালকা ভাবে নেবার মতো নয়। সুমিতেশের গলাটা বেশ সিরিয়াস হয়ে উঠল হঠাৎ। আমি তোমবার পাত্র নয়। হাসতে হাসতে বললাম, জানিস তো সেই ছোটবেলা থেকে ভূত, ভগবান কোনো কিছুতেই বিশ্বাস টিশ্বাস নেই আমার। অতএব চলো বাড়ির মালিককে যথাশীঘ্রই পাকড়াও করি। বাড়িটা কিন্তু সত্যিই গোলমেলে। একবারের জায়গায় ৫ বার ভেবে সিদ্ধান্ত নেয় জিতু। সুমিতেশ শেষ চেষ্টা করলো আমায় আটকাতে। আমি হেসে বললাম, ভাবা আমার হয়ে গেছে। শুনে মনে হচ্ছে বাড়িটা আমার মনে ধরবে। তাছাড়া বেড়া বদনামের কারণে নিশ্চিত বাড়িটা একেবারে জলের দরে পেয়ে যাব আমি। সুমিতেশ মাথা নাড়ল। চিরকালটা সেই গোয়ার গোবিন্দই থেকে গেলি তুই, তোকে বুঝিয়ে লাভ নেই। চল সামনের রোববারই তাহলে অবিনাশ বাবুর সাথে কথা বলে আসি দুজনে। অবিনাশ বাবুটি আবার কে?
ওই বাড়ির মালিক আমার খুবই পরিচিত, আমার বাড়ির কাছাকাছি থাকেন। অফিসে সপ্তাহখানেকের ছুটি নিয়ে আজই সবে এসেছি আমার নতুন বাড়িতে। অবশ্য এক্ষুনি হয়তো এটাকে আমার বাড়ি বলা ঠিক হলো না। অবিনাশবাবু মাসখানেকের জন্য বাড়িটা সবে ভাড়া দিয়েছেন আমায়, আর শর্ত দিয়েছেন যে 1 মাস কোনো অসুবিধা বোধ না করে নির্বিঘ্নে এই বাড়িতে যদি কাটাতে পারি তবেই বাড়িটা তিনি আমাকে বিক্রি করবেন। ভদ্রলোকের কথা শুনে খুবই মজা লাগছিল আমার। একবিংশ শতাব্দীর একজন মধ্যবয়স্ক মানুষের যে এমন তীব্র ভূতের ভয় থাকতে পারে তা না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। আমি ওকে প্রাণপণ বুঝিয়েছিলাম ভূত টুতের ব্যাপারে আমার দুশ্চিন্তা বিশেষ নেই। তাছাড়া বাড়িটা সব জেনে শুনেই কিনতে চাইছি যখন, তখন রিস্ক সম্পূর্ণ আমারই। অবিনাশবাবুর তবু সেই এক কথা, আপনি সুমিতেশবাবুর বন্ধু, আপনাকে ঠকাতে পারব না। মিসেস গোস্বামীর কাছ থেকে বাড়িটা কেনার পর নিজেই যখন ও বাড়িতে 3 রাত্রির বেশি টিকতে পারেনি, তখন শুধু শুধু এতগুলো টাকা হাত পেতে নিয়ে আপনাকে বিপদের মুখে ঠেলে দেবার ইচ্ছে আমার নেই। অগত্যা এই বন্দোবস্ত। বাড়িতে ঢুকে অবশ্য আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। ছোট্ট ছবির মতো বাড়ি, ঠিক যেমনটি আমি চেয়েছিলাম। বাড়ির আসবাবপত্র, ঘর গৃহস্থলের জিনিসপত্র বেশ শৌখিন ও রুচিশীল। এ সমস্তই বাড়ির আগের মালিকের। এই সমস্ত কিছু সমেতই বাড়িটা কিনেছিলেন অবিনাশবাবু। ঠিকঠাক শক্তপোক্ত লোক পেলে এইভাবে যাবতীয় আসবাব সমেত বাড়িটা বিক্রি করতে চান তিনি। এই বাড়িটাকে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একজন লোকও রাখা আছে। সে আপাতত আমার হাট রান্না বান্না করে দেবে কথা হয়েছে। অবশ্য সে লোকটাকে সন্ধ্যার পর ওই বাড়িতে এক মুহূর্ত আটকে রাখবো না। আমাকে দিয়ে বারবার কথা কবুল করিয়ে নিয়েছে। সেই মতন বিকেল বিকেল রাতে রান্না সেরে ফেলে সে শটান দিল। আমিও একটু এদিক সেদিক ঘুরে সন্ধ্যের পরে পরেই ঢুকে পড়লাম বাড়ির মধ্যে। সকাল সকাল খাওয়া সেরে অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম আজ। সত্যি বলতে কি, রাতটা বেশ নির্বিঘ্নে এবং আরামেই কেটে গেল আমার। রাতে একবার ঘুম ভেঙে গিয়েছিল। সে সময় মনে হয়েছিল বটে পাশের ঘরে পায়ে হাওয়াই চপ্পল পরে কে যেন ভারী অস্থির ভাবে পায়চারি করছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবে আমি ব্যাপারটা তেমন আমল দিইনি। ঢাকা বাড়িতে বিভিন্ন কারণে এমন নানা শব্দ হতে পারে আমি জানি, আর এও জানি যে এমন অনেক অতি সাধারণ শব্দকে ভুতুড়ে ব্যাপার স্যাপার ভেবে বেশ কিছু মানুষ অহেতুক ভয় পেয়ে থাকেন চিরটা কাল। অতএব বেশ নিশ্চিন্ত মনেই পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি। সকালে আমার কাজের লোক রামপদদা এসে আমাকে এমন অক্ষত আনন্দিত দেখে বেশ অবাক হয়ে গেল। স্কুল ছুটি বলে বেলার দিকে সুমিতোষ বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গেল আমার সঙ্গে। ওর চোখে মুখেও যেন আমার জন্য একটু বাড়তি বিস্ময় লক্ষ্য করছিলাম, আর এই সব কিছুই বেশ উপভোগ করছিলাম আমি। মনে মনে 1 মাস পরে এই বাড়িটার মালিকানা লাভের ব্যাপারে বেশ আশাবাদী হয়ে উঠেছিলাম আমি। সুমিতেশ চলে যাওয়ার পর এ বাড়ির ঘর দুটো নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। পাশের ঘরের দেওয়ালে এক অপরিচিত ভদ্রমহিলার ছবি ছিল। ছবিটা নামিয়ে ঘরের এক কোণে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে নিজের একটা বাঁধানো ছবি টাঙিয়ে দিলাম দেওয়ালে। ঘরের অন্য দেওয়ালে একটা ঘড়ি ঝুলছিল, সেটাকেও খুলে নিয়ে ঢুকিয়ে দিলাম তক্তপোষের তলায়। যে ঘরে কাল রাতে শুয়েছিলাম সেইখানে একটা বেতের বড় হাতল দেওয়া চেয়ার ছিল, সেটাকে ঠেলে বারান্দার এক ধারে এনে রাখলাম। এ সমস্ত কাজেই রামপদদার ভয়ানক আপত্তি ছিল। আমার কাণ্ড কারখানা দেখে ভয় বিস্ফারিত চোখে বারবার বলছিল, কি দরকার বাবু এসব জিনিসপত্র অযথা নড়াচড়া করবার।
আমি অবশ্য ওর কথায় কান দিইনি, যদিও পরে বুঝলাম ওর কথাগুলো শুনলেই বোধহয় বুদ্ধিমানের মতো কাজ করা হতো। রাতের খাওয়া দাওয়ার পরে একটা বই নিয়ে বসেছিলাম। বইটা পড়তে পড়তে চোখ ঘুমে জড়িয়ে এলো। হাত ঘড়িতে রাত তখন প্রায় 11:30। সবে আলো নিভিয়ে বিছানায় শরীরটাকে লম্বা করেছি, হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ। ধর্মর করে উঠে বসলাম বিছানার উপর। কি যেন একটা হুড়মুড় করে ভেঙে পড়লো পাশের ঘরে, আর তখনই দড়াম করে কি একটা ভারী জিনিস এসে আছড়ে পড়লো বারান্দার দিকের বন্ধ দরজার পাল্লার উপরে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে হাত বাড়িয়ে সুইচ বোর্ডটার উপরের সুইচগুলো অন্ধকারে হাতড়ে হাতড়ে অন করতে লাগলাম ফটফট করে। কিন্তু দুই একটা সুইচ টিপেই বুঝতে পারলাম কারেন্ট চলে গেছে, আলো জ্বলবে না। মাথার বালিশের পাশে টর্চটা ভাগ্যিস রাখা ছিল। পাশের ঘরে পৌঁছে টর্চ জেলে হতভম্ব হয়ে গেলাম আমি। আজই দুপুরের দেওয়ালে টাঙানো আমার বাঁধানো ছবিটা মেঝের উপর আছড়ে পড়ে ভেঙে ছত্রখান। ছবিটা দেওয়াল থেকে মেঝের উপরে কিভাবে পড়লো ভাবতে ভাবতেই টর্চের আলো ফেললাম দেওয়ালের উপরে। মুহূর্তের মধ্যে সারা শরীর জুড়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। সেই অপরিচিত মহিলার ছবিটা দেওয়ালে ফিরে এলো কিভাবে? এবং কি আশ্চর্য, উল্টো দিকের দেওয়ালের সেই পুরনো বন্ধ ঘড়িটাও যেন এক আশ্চর্য ম্যাজিকে ফিরে এসেছে তার নিজের জায়গায়। আমি মাথাটাকে যথাসম্ভব ঠান্ডা রেখে যুক্তি দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, ঘটনার কারণ হিসেবে কোনো যুক্তি আজ আর লাগসই হলো না। উল্টে এই জীবনে প্রথমবার নিজের অজান্তেই এক আশ্চর্য রকমের আতঙ্ক ক্রমশ থাবা বসাতে শুরু করলো আমার মনের মধ্যে। সেই আতঙ্ক সঙ্গে নিয়ে খাপা খাপা হাতে মোমবাতি জ্বাললাম আর মোমবাতির আলো ছায় এই ঘর আর ঘরের যত আসবাব সবকিছুই আরো অদ্ভুত, আরো গা ছমছমে লাগছে এখন। এর মধ্যেই বাইরে থেকে দরজার উপর আবার আওয়াজ হলো দড়াম করে। আওয়াজ এত জোরে যে আমার মনে হলো দরজাটা বোধহয় ভেঙেই পড়বে এবারে। দরজাটার কাছে পৌঁছেও দরজা খুলে বাইরে কি ঘটছে তা দেখার ব্যাপারে ইতস্তত করতে লাগলাম আমি। আর তখনই বাইরে থেকে অতি সন্তর্পণে কে যেন দরজার উপর টোকা মারতে শুরু করল। টক 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 টক। দরজার কড়ানোর আওয়াজ শুনতে শুনতে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। রাত তখন প্রায় 12টা। এত রাতে কে হতে পারে? আমাকে তো এখানে তেমন কেউ চেনে না, আর চিনলেও কি প্রয়োজন থাকতে পারে তার এই মধ্যরাতে? তবে কি সুমিতেশ? কিন্তু বাইরে দরজার উপরে হওয়া একটু আগের সেই আওয়াজ। হঠাৎ একটা অদ্ভুত সম্ভাবনার কথা মাথায় এলো আমার। সুমিতেশই ইচ্ছে করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো? পরক্ষণে আবার মনে হলো, তাই যদি হয় তাহলে ঘরের ভেতরের ছবিটার ব্যাপারটা কি? মাথায় আর কিছু ঢুকছে না আমার এখন। কেমন যেন একটু ঘোরের মধ্যে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম আমি। দরজাটা খুলতে একটা দমকা হাওয়া যেন ধাক্কা মেরে সরিয়ে দিল আমাকে একবারে। তারপরে ঘর থেকে বারান্দায় বের করে দেওয়া সেই বেতের চেয়ারটা খোলা দরজা দিয়ে উড়ে এসে দড়াম করে পড়লো ঘরের মেঝের উপর। আর তখনই অত্যন্ত ধীর পদক্ষেপে একজন অপরিচিত লোক খোলা দরজা দিয়ে ঘরের ভিতরে এসে পড়ল। বিস্ময় এবং আতঙ্কে বুক কেঁপে উঠল আমার। তবু গলাটাকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে আমি বললাম, কে আপনি? লোকটা আমার প্রশ্নের কোনো আমলই দিল না। নিঃশব্দে চেয়ারটা ঘরের মেঝে থেকে তুলে যত্ন করে সেটাকে সে সোজা করে পাতল ঘরের মধ্যে, ঠিক যেখানে আগে ওটা রাখা ছিল। তারপর পায়ের উপরে পা তুলে বেশ জুত করে বসল সে চেয়ারটার উপর। মোমবাতির আলোয় লোকটার মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাছাড়া কপাল পর্যন্ত ঢাকার টুপি পরে আছে বলে লোকটা এই রাতেও চোখে কালো কাচের চশমা। লোকটার দিকে তাকিয়ে গা শিরশির করে উঠল আমার।
আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কে? আমার নাম সত্যব্রত গোস্বামী। খুব ঠান্ডা গলায় জবাব দিলেন ভদ্রলোক। কি চান আপনি? এত রাতে বলা নেই কওয়া নেই দুম করে আমার বাড়িতে ঢুকে পড়লেন আপনি। আমি তো ইচ্ছা করলে আপনাকে পুলিশে দিতে পারি। অসহিষ্ণু গলায় বললাম আমি। এ বাড়িটা আমার। আমি শখ করে তৈরি করেছিলাম নিজের মনের মতন করে। আপনি কি বাড়ির সমস্ত আসবাবও আমার নিজের হাতে কেনা, নিজের হাতে গোছানো। এমনকি এ বাড়ির সমস্ত আসবাবও আমার নিজের হাতে কেনা, নিজের হাতে গোছানো। কিন্তু এ বাড়ি তো আমি অবিনাশবাবুর থেকে জানি। আমি চলে যাবার পর অভাবে পড়ে ছন্দা ওনার কাছে জলের দামে বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছিল। ছন্দা আমার স্ত্রী, যার ছবি দেওয়াল থেকে নামিয়ে দিয়েছিলেন আপনি। কিন্তু আমাকে কিছু বলতে না দিয়েই বলে চলল লোকটা। জানি হয়তো কাজটা আমি ঠিক করছি না, তো এ বাড়িতে অন্য কেউ থাকলে সহ্য করতে পারি না আমি। এ বাড়ির একটা জিনিস এদিক ওদিক দেখলে কেউ তাকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করে। কিন্তু কেন? এ বাড়িতে আপনি বেঁচে দিয়েছেন। আমি নয়, গর্জন করে উঠল লোকটা। লোকটার সারা শরীর কাঁপছে, কেমন যেন অন্যরকম লাগছে ওকে। আমার ভয় করতে লাগলো। তবু আমি বলতে শুরু করলাম, এ আপনার আবেগের কথা, আইন তো এ কথা শুনবে না। আমি আইনের আওতার বাইরে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন আপনাদের জীবিত মানুষদের জন্য, যে জন্য ছন্দা এ বাড়ির উপর আর দাবি জানাতে পারে না। আপনি কি বলতে চান যে আপনি আর জীবিত নন? এটাই ঘটনা। আমি মিথ্যে বুঝতে বিশ্বাস করি না। অযথা ভয় দেখানোর চেষ্টা করছেন আপনি আমাকে। আমি ভয় পাচ্ছি না, সাবধান করতে চাইছি। আমি ভয় দেখাচ্ছি না, সাবধান করতে চাইছি আপনাকে। কিসের জন্য? অযথা জেদ করলে পরে আপনার বিপদ হতে পারে। আমি বিশ্বাস করি না আপনি মৃত। 2 বছর আগে অফিসের কাজে দিল্লি যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় আমার। মাথার খুলিটা একেবারে উড়ে গিয়েছিল, কাগজে ছবিও বেরিয়েছিল পরের দিন। এতদিনের যুক্তিবোধ, বিজ্ঞান মনস্কতা সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার। আমি চিৎকার করে উঠলাম, ভূত প্রেত দেব দেবী কিচ্ছু মানি না আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। লোকটা এক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর একটানে কালো চশমাটা চোখ থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝের উপরে। আমি অবাক হয়ে দেখলাম তার চোখের জায়গায় শূন্য গহ্বর, আর ধপ ধপ করে যেন আগুন জ্বলছে সেখানে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আর তখনই লোকটা ডান হাত দিয়ে তার মাথার টুপিটাও ফেললো খুলে। আমি আতঙ্ক বিহ্বল চোখে দেখলাম দোমড়ানো মোচড়ানো মাথাটার অর্ধেক খুলি উড়ে চলে গেছে লোকটার। লোকটা দ্রুত হাতে জামার বোতাম খুলছে এখন। অবশ্য পরবর্তী দৃশ্য দেখবার জন্য এক মুহূর্ত আর দাঁড়ালাম না আমি। সুমিতেশের বাড়ি এখান থেকে বড়জোর 2-3 কিলোমিটার। আমি নিজের জিনিসপত্রের দিকে একবারও ফিরে না তাকিয়ে সোজা দৌড় লাগালাম আমি। ভূত বলে বস্তুটি এ পৃথিবীতে যে সত্যি আছে তা উপলব্ধি করবার পাশাপাশি আরো একটা বিষয় জানতে পারলাম আজ। এক নিঃশ্বাসে আমি যে একটানা এত জোরে দৌড়তে পারি, এ পরিস্থিতিতে না পড়লে আমার হয়তো জানাই হতো না কোনোদিন।